সাফল্য হলো আপনি কতটা উঁচুতে উঠেছেন তা নয়, বরং আপনি কিভাবে একটি ইতিবাচক পরিবর্তন এনেছেন। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 9-এর ভৌতবিজ্ঞান বিষয়ের এই চ্যাপ্টার 1 তোমাদের যে পরিমাপ রয়েছে, আজকে আমরা পার্ট 5 নিয়ে আলোচনা করব, যার আজকে লাস্ট টপিক রয়েছে পরিমাপের যন্ত্রসমূহ। আমাদের এই বিষয়টির মধ্যে মানে এই চ্যাপ্টারের মধ্যে 4টি বিষয় বলেছিলাম মেন। তার মধ্যে আমাদের এটি হচ্ছে লাস্ট বিষয়ের মধ্যে একটি। তো আর একটা থেকে দুটো ক্লাস হলেই আমরা এই পরিমাপ চ্যাপ্টারটিকে শেষ করব। তো এই পরিমাপ চ্যাপ্টারের মধ্যে আমরা বিশেষ কিছু পরিমাপ সম্পর্কে জেনে নেব। কি কি বলছে একটু দেখে নিই। আমাদের তাহলে যে টপিকটি শুরু করব আমরা এখন, যে পরিমাপের যন্ত্রসমূহ। তাহলে এটি হেডিং করে নিই, পরিমাপের যন্ত্রসমূহ। পরিমাপ করার জন্য কি কি যন্ত্র প্রয়োজন সেগুলো সম্পর্কে আমরা জানব। তো এই পরিমাপের যন্ত্রসমূহ এটা হচ্ছে 1.4 ছিল, আর এর মধ্যে আমরা 4টে টপিক জানব, যেখানে 1.4.1 রয়েছে দৈর্ঘ্য পরিমাপ। এই দৈর্ঘ্য পরিমাপ করার জন্য কি কি যন্ত্র প্রয়োজন আর ওই যন্ত্রগুলোকে কিভাবে ব্যবহার করব সে সম্পর্কে আমরা জানব। 1.42 এখানে আমরা জানব সময়ের পরিমাপ। তো সময়ের পরিমাপ করার যন্ত্র আমরা জানি ঘড়ি। তো বিভিন্ন প্রকারের ঘড়ি রয়েছে, সেই সব ঘড়ি সম্পর্কে আমরা জানব। 1.4.3 রয়েছে আয়তনের পরিমাপ। নেক্সট রয়েছে 1.4.4, এখানে আমরা জানব ভরের পরিমাপ। এই ভর সম্পর্কে আমরা আগামীকাল শুরু করব। আজকে চেষ্টা করব আয়তন পর্যন্ত করার জন্য, তারপরে দেখা যাক কতটা করা সম্ভব হয়। তাহলে আমরা প্রথমত পয়েন্ট দেই যে দৈর্ঘ্য পরিমাপ। 1.4.1 দৈর্ঘ্য পরিমাপ। ওকে, তো এই দৈর্ঘ্য পরিমাপ করতে আমরা প্রধানত একটি যেটা ব্যবহার করে থাকি সেটি হচ্ছে যে সাধারণ স্কেল, যেটা আমরা জ্যামিতি বক্সের মধ্যে 15 সেন্টিমিটার বা কারো রয়েছে 30 সেন্টিমিটার স্কেলগুলো ব্যবহার করি। তো এই স্কেলগুলো হচ্ছে সাধারণ স্কেল। তো আমরা প্রত্যেকটা ক্লাস হোয়াইট ব্যাকগ্রাউন্ড রেখে করি। তো আজকে একটু কালারটা চেঞ্জ করেছি, কারণ আমরা বোঝানোর জন্য মানে তোমাদেরকে বোঝানোর জন্য বিভিন্ন কালারকে ব্যবহার করতে হয়। তো ওই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ওপর বিশেষ কিছু কালার ফুটে ওঠে না, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা থাকলে অনেক কিছু কালারকে আমরা ব্যবহার করতে পারবো। ওকে, আর এটা তোমাদের চোখের পক্ষেও যথেষ্ট ভালো। আচ্ছা, আমাদের এই যে সাধারণ স্কেল, এই সাধারণ স্কেল সাধারণত কাঠের বা প্লাস্টিকের তৈরি হয়ে থাকে, বা প্লাস্টিক দিয়ে তৈরি হয়ে থাকে। আমরা এই স্কেল তৈরি করার জন্য বিশেষ কিছু ধাতু ব্যবহার করি না। ধরলাম একটি লোহার পাতে আমরা স্কেল তৈরি করলাম। ওই লোহার পাতটি যখন গ্রীষ্মকালে ব্যবহার করব, তখন তাপমাত্রা বেশি থাকার কারণে ওই লোহার পাতটি সামান্য কিছুটা প্রসারিত হয়। আর স্কেলের মধ্যে যে দূরত্বগুলো থাকে, দুটো রেখার মধ্যে যে দূরত্ব থাকে,
সেই দূরত্ব পরিবর্তন হয়। এই কারণেই আমরা এই দৈর্ঘ্য পরিমাপ করার জন্য বিশেষ কোনো ধাতুকে ব্যবহার না করে আমরা কাঠ বা প্লাস্টিককে ব্যবহার করে থাকি। ওকে, আচ্ছা, আমাদের এই দৈর্ঘ্য পরিমাপের জন্য স্কেল ব্যবহার করি। আচ্ছা, তোমরা এখানে এই সাধারণ শব্দটাকে তুলে দাও। কেন তুলে দিচ্ছি তোমাদের একটুক্ষণ পরে বোঝাচ্ছি। আচ্ছা, ওকে, তাহলে স্কেল, দৈর্ঘ্য পরিমাপ করা হয় স্কেলের সাহায্যে। এটি কাঠ বা প্লাস্টিক দিয়ে তৈরি হয়ে থাকে এবং ধাতুর মধ্যে আমরা অ্যালুমিনিয়াম বা ইস্পাতকে ব্যবহার করে থাকি। ওকে, অ্যালুমিনিয়াম বা ইস্পাতকে আমরা ব্যবহার করে থাকি। এখন এই স্কেলকে আমরা প্রকারভেদ সম্পর্কে একটু জানব, যে প্রকারভেদ। এই স্কেলটি দুই প্রকার হয়ে থাকে। একটি হচ্ছে সাধারণ স্কেল, আর একটি রয়েছে যে মিটার স্কেল। ওকে, আমরা এই সাধারণ স্কেলের সাহায্যে সর্বোচ্চ 1 মিটার, আচ্ছা সর্বোচ্চ 1 মিটার নয়, সর্বোচ্চ 30 সেন্টিমিটার ও সর্বনিম্ন 1 মিলিমিটার পরিমাপ করা হয়। আর মিটার স্কেলের সাহায্যে সর্বোচ্চ 1 মিটার এবং সর্বনিম্ন 1 মিলিমিটার। ওকে, তো আমরা এখানে 1 মিলিমিটারকে লিখতে পারি 0.1 সেন্টিমিটার। ঠিক এখানেও ওটা করতে পারি 0.1 সেন্টিমিটার। আর এই 1 মিটারকে আমরা লিখতে পারি 100 সেন্টিমিটার, কারণ আমরা জানি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার আর 1 মিলিমিটার সমান 0.1 সেন্টিমিটার। তাহলে যদি আমাদের পরীক্ষাতে কোশ্চেন দেয় যে সাধারণ স্কেল কাকে বলে, যে স্কেলের সাহায্যে, একটু বলছি বুঝবার চেষ্টা করবে, আমি কিছু লিখছি না, তোমাদের যেমন হ্যান্ডরাইটিং নোট দেওয়া হয় সেই নোটের মাধ্যমে সব কিছু তুলে ধরা হয়েছে, কোনো সমস্যা নেই। তোমাদের এই ক্লাসটা শুধু বোঝানোর জন্য একটু বোঝার চেষ্টা করবে। যে স্কেলের সাহায্যে সর্বোচ্চ 30 সেন্টিমিটার ও সর্বনিম্ন 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার পরিমাপ করা হয়, সেই স্কেলটাকে আমরা বলবো কি? সাধারণ স্কেল। ওকে, এই হচ্ছে আমাদের সাধারণ স্কেলের সংজ্ঞা। এই মিটার স্কেলের সংজ্ঞাটা কি হবে? ঠিক একই রকমের। যে স্কেলের সাহায্যে সর্বোচ্চ 1 মিটার বা 100 সেন্টিমিটার ও সর্বনিম্ন 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার পরিমাপ করা হয়, সেই স্কেলকে আমরা মিটার স্কেল বলবো। এই হচ্ছে আমাদের সংজ্ঞার মধ্যে থাকলো। এবারে তোমাদের শর্ট কোশ্চেন হিসাবে দিয়ে দিতে পারে যে মিটার স্কেলে সর্বনিম্ন কত দৈর্ঘ্য পরিমাপ করা হয়। ওকে, যেমন তোমাদের একটা কোশ্চেনের মাধ্যমে দেখাচ্ছি। কোশ্চেন, সাধারণ স্কেলের সাহায্যে সর্বোচ্চ কোন দৈর্ঘ্য পরিমাপ সম্ভব? অপশান এ রয়েছে 0.1 সেন্টিমিটার, অপশান বি রয়েছে 1 মিটার, অপশান সি রয়েছে 30 সেন্টিমিটার, অপশান ডি রয়েছে 0.3 মিটার। ওকে, তাহলে কোনটি হবে?
অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। ওকে, এখন তাহলে তোমাদেরকে যেটা আলোচনা করলাম, মানে তোমাদের সাথে যেটা আলোচনা করলাম সেটা এই যে নোটের মাধ্যমে দেওয়া রয়েছে, দেখে নিও। আর এই হচ্ছে স্কেল, এটা তোমরা তো জানোই সবাই, কোনো অসুবিধা নেই। আর এর কার্যপ্রণালী বলতে হয় তাই বলছি। আশা করছি এই স্কেলকে কিভাবে ব্যবহার করতে হয় জানোনি এমন কেউ নেই। কার্যপ্রণালী, তাহলে আমরা পয়েন্ট করি, 1 মিনিট। ওকে, যে কার্য প্রণালী, ধরলাম একটি রেখা রয়েছে এ বি, এই রেখাটির দৈর্ঘ্য পরিমাপ করব। তাহলে স্কেলটিকে এনে, এই ধরো আমাদের স্কেল, এখানে রয়েছে 1, এখানে রয়েছে 2, এখানে রয়েছে 3, তার মাঝে যেমন 10টি ছোট ছোট রেখা থাকে রয়েছে, অবশ্য কোনো সমস্যা নেই। ওকে, 3, এদিকে 4, এদিকে 5, এদিকে 6, এদিকে 7। তাহলে আমরা রেখাটিকে সরাসরি স্কেলের সোজাসুজি রাখলাম। তো আমরা দেখলাম যে বি প্রান্তটি রয়েছে 7-এর মধ্যে, তাহলে এটা 7 সেন্টিমিটার। ওকে, তো এইভাবে আমাদের পরিমাপ করতে হয়। এখন আমরা পরিমাপ করলে আমরা বিশেষ করে লক্ষ্য করি যে ম্যাথে জ্যামিতির সময় পরিমাপে ত্রুটি দেখা দিচ্ছে। একটা রেখা কিছুক্ষণ আগে পরিমাপ করলাম, দেখলাম 5 সেন্টিমিটার রয়েছে, আর একবার পরিমাপ করলাম, এটা হয়ে গেল 5.1 সেন্টিমিটার। আবার যখন পরিমাপ করি তখন হয়ে যাচ্ছে 4.9 সেন্টিমিটার। এগুলো হচ্ছে ত্রুটির সৃষ্টি করছে। ওকে, যখন এরকমই ত্রুটি দেখা যাবে তোমাদেরকে কি করতে হবে, 3-4 বার করে ওই রেখাটির মাপ নিলাম, ধরলাম 3 বার মাপ নিলাম, তো 3 বার এসেছে আমাদের মান, তো 3টে মানকে যোগ করে দিতে হবে, যে 5 প্লাস 5.1 প্লাস 4.9 যোগ করে বাই 3। ওকে, তাহলে এদেরকে যোগ করলে আমরা পেয়ে যাব 5 5 10, এদিকে 10 হচ্ছে 15, 15/3, 3 দিয়ে ভাগ করলে 3 5 15, তাহলে আমাদের অ্যান্সার চলে এসছে 5 সেন্টিমিটার। তাহলে এটা কখন ফলো করবে, যখন দেখবে ওই রেখাটির মান বারবার আলাদা আসছে। ওকে, তখন এই পদ্ধতি। এবারে আমরা জানবো এই বারবার আলাদা আসার কারণটা কি, তো এটা আমরা একটু আলোচনা করে নিই। তাহলে এখানে আমরা পয়েন্ট করব যে পরিমাপের ত্রুটি, ওই বারবার আলাদা আলাদা মান আসছে, মানে আমাদের কিছু ত্রুটি লক্ষ্য করা যাচ্ছে। তো সেই ত্রুটিগুলো কি কি আমরা আলোচনা করব। পরিমাপের ত্রুটি, আমাদের প্রথম ত্রুটি কি রয়েছে, যে লম্বন ত্রুটি। লম্বন ত্রুটি, বা একে আমরা বলে থাকি লম্বন দোষ। তো এই যে ত্রুটিটা, এটা প্রায় সবাইয়ের লক্ষ্য করা যায়। ধরো এই একটি স্কেল, এখানে রয়েছে 5 সেন্টিমিটার, এখানে রয়েছে 4 সেন্টিমিটার, এদিকে রয়েছে 6, এর মাঝে ছোট ছোট করে 10টি রেখা টানা হয়েছে, 1 2 3 4 5 6, যাই হোক 6-এর মধ্যে কমপ্লিট হয়ে 7 8 9 আর একটি 10। হাতে করেছি, মোটামুটি কম বেশি হতেই পারে, ওগুলো নিয়ে একটু ভাবা দরকার নেই, একটু অ্যাডজাস্ট করে নিও। যখন আমি চোখটিকে ঠিক এই জায়গাতে রাখছি, তখন আমাদের সোজাসুজি চোখ যাচ্ছে 5 সেন্টিমিটারের ওপর। যখন আমরা তির্যকভাবে, বা যাকে আমরা গদা বাংলা ভাষায় বলে থাকি ক্যারাভাবে লক্ষ্য করে, তখন আমরা দেখছি 5.1 হয়ে যাচ্ছে। যখন এদিকে চোখটিকে তির্যকভাবে রেখে আমরা পরিমাপ করছি, তখন আমাদের লক্ষ্য হচ্ছে কি 4.9। তাহলে আমাদেরকে লক্ষ্য করতে হবে যেই মানটি নেব ঠিক তারই ওপরে চোখ রেখে আমাদের
পরিমাপ করার জন্য। যদি আমরা তির্যকভাবে চোখ রাখি তাহলে আমাদের এই লম্বন ত্রুটি বা লম্বন দোষ লক্ষ্য করা যায়। তোমাদের পরীক্ষাতে খুব প্রশ্ন আসে 2 নাম্বার বা 1 নাম্বারের জন্য লম্বন ত্রুটি বা লম্বন দোষ বলতে কি বোঝো। ওকে, তো এখানে লিখে দিও স্কেলের পাঠ নেওয়ার সময় স্কেলের পাঠ নেওয়ার সময় সেই বিন্দুর সঙ্গে চোখকে খাড়াভাবে রেখে পাঠ নিতে হবে। তির্যকভাবে চোখ থাকলে বিভিন্ন পাঠ আসে, এটি হলো লম্বন ত্রুটি বা লম্বন দোষ। ওকে, আশা করছি বোঝা গিয়েছে, কোনো সমস্যা নেই। নেক্সট আমাদের ত্রুটি হচ্ছে যে স্কেলের গঠনজনিত ত্রুটি, এটা 2 নম্বর পয়েন্ট করি। স্কেলের গঠনজনিত ত্রুটি কীরকমই, অনেক ক্ষেত্রে যখন কোম্পানিরা স্কেল তৈরি করে তখন ভুলবশত ওই স্কেলের যে মানগুলো বা রেখাগুলো দেওয়া থাকে সেগুলো এদিক ওদিক হয়ে যায়, কম বেশি হয়ে যায়। তাই আমরা স্কেল দোকানে কেনবার সময় এটিকে একবার লক্ষ্য করে দেখে নেব। হয়তো আমাদের এই সাধারণ ত্রুটি বা ছোটোখাটো ত্রুটিগুলো আমাদের চোখে ধরা পড়বে না, যদি বড়সড় থাকে তাহলে আমাদের চোখে ধরা পড়বে। ওকে, তো যতটা সম্ভব ত্রুটিগুলো সংশোধন করে আমাদের দোকান থেকে স্কেল কেনা প্রয়োজন। গঠনজনিত ত্রুটি, তাহলে গঠনজনিত ত্রুটি কি হলো, ভুলবশত যদি স্কেলের একটি রেখা থেকে আর একটি রেখার দূরত্ব সমান না থাকে, সেটি হচ্ছে গঠনজনিত ত্রুটি। নেক্সট 3 নম্বরে কি রয়েছে, ক্ষয়জনিত ত্রুটি। ক্ষয়জনিত ত্রুটিটা কীরকমই, আমরা একটা স্কেলকে বারবার ব্যবহার করতে করতে ঠিক এই সামনের দিকে কিছু রেখা নষ্ট হয়ে যায়, মানে অস্পষ্ট হয়ে যায়, বোঝা যায় না, এরকমই আমাদের ত্রুটি লক্ষ্য করা যায়। কখন লক্ষ্য করা যাবে, বিশেষ করে পুরানো স্কেলগুলির মধ্যে। ওকে, এই ত্রুটির থেকে আমাদের দূরে থাকতে হবে। এখন এই ত্রুটি তো আমরা লক্ষ্য করলাম, এর থেকে সাবধানতা কি, যদি আমাদের কাছে এমন একটি স্কেল চলে আসে যেটি ক্ষয়জনিত ত্রুটি রয়েছে, এমন একটি স্কেল আমাদের হাতে পড়ে গেল ভুলবশত, হয়তো আমি নিজে আনিনি, বন্ধুদের কাছ থেকে চেয়ে আমাকে করতে হচ্ছে, আর সেই বন্ধুরই হয়তো ত্রুটিযুক্ত স্কেল, তখন আমরা সেটাকে সংশোধন করব কিভাবে, তো সেটি হচ্ছে যেটা তোমাদের কিছুক্ষণ আগে বলে এলাম, এই যে ত্রুটিপূর্ণ স্কেলে 3-4 বার মাপ নাও, যতবার মাপ নেবে সবাইকে যোগ করে যতবার মাপ নিয়েছো ততবার গুণ করবে। আমি এই 3 বার মাপ নিয়েছি, 3 বার 3টেকে যোগ করে 3 দিয়ে ভাগ করেছি, যদি 4 বার নিতাম তাহলে 4 দিয়ে ভাগ করতাম। ওকে, আশা করছি বোঝা গিয়েছে, কোনো সমস্যা নেই। এই হচ্ছে ত্রুটিযুক্ত স্কেল থেকেও সঠিক মাপটা পাওয়ার জন্য। হয়তো তোমাদের স্কুলের টিচার বা টিউশন টিচার হয়তো তোমাদের এভাবে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন করতেই পারে। ওকে, এখন আমরা এই স্কেলের সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করব। যে সীমা বলেনি, এই যে তুই কথাটা বললিস, এই কথাটা বলা তো একটা লিমিট রয়েছে, লিমিট মানে সীমা, প্রত্যেকটা জিনিসের সীমা থাকে।
ওকে, সেই সীমা সম্পর্কে আমরা জানব। সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা বলতে আমরা যেটা আগেই পড়ে এসেছি, যে সাধারণ স্কেলের জন্য সর্বোচ্চ 30 সেন্টিমিটার আর হচ্ছে সর্বনিম্ন 1 মিলিমিটার। ওকে, সেটাই হয়ে যাবে সীমাবদ্ধতা। তাহলে 1 নম্বর লিখতে পারি যে সাধারণ স্কেলে সর্বোচ্চ 30 সেন্টিমিটার, সর্বনিম্ন 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার এর বেশি দৈর্ঘ্য মাপা সম্ভব নয়। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি, যে মিটার স্কেলে সর্বোচ্চ 100 সেন্টিমিটার বা 1 মিটার এবং সর্বনিম্ন 1 মিলিমিটার বা 0.1 মিটার এর বেশি বা কম দৈর্ঘ্য মাপা সম্ভব নয়। আচ্ছা, এখানে বেশি বা কম কথাটি অ্যাড করে দিও। এই হয়ে গেল আমাদের সীমাবদ্ধতা। নেক্সট আমরা শুরু করব। আচ্ছা, এখন তোমাদের যেগুলো পড়ালাম সেগুলো সব কিছু রয়েছে। আচ্ছা, এই পর্যন্ত আমাদের আলোচনা হয়ে গিয়েছে। নেক্সট হচ্ছে ধাতব মিটার স্কেল অপেক্ষা কাঠ বা প্লাস্টিক মিটার স্কেল ভালো কেন। তোমাদের যেটা একেবারে প্রথমেই বলেছিলাম, এই যে কাঠের বা প্লাস্টিকের হয়ে থাকে, অ্যালুমিনিয়াম বা ইস্পাতের হয়। এই সাধারণত আমরা কাঠ বা প্লাস্টিকেরই ব্যবহার করে থাকি। অ্যালুমিনিয়াম ও ইস্পাতের হয়ে থাকে, কিন্তু অ্যালুমিনিয়াম ইস্পাত এগুলো এক প্রকারের ধাতব, মানে এগুলোরও মানগুলো পরিবর্তন হয়ে থাকে। ওকে, তো এই অ্যালুমিনিয়াম বা ইস্পাতের অপেক্ষায় আমরা এই কাঠ বা প্লাস্টিকের স্কেল কম ত্রুটিযুক্ত স্কেলের মানগুলো আমরা নির্ণয় করতে পারি। কেন, যেটা তোমাদের আগেই বলে এসেছি এবং তোমাদের এখানে নোটের মাধ্যমেও তুলে ধরা হয়েছে। এই যে ধাতব স্কেল উষ্ণতার পরিবর্তনে দৈর্ঘ্যের পরিবর্তন হয়, ফলে এই স্কেলে মাপ নেওয়া ত্রুটিপূর্ণ হয়ে থাকে। কাঠ বা প্লাস্টিকের তৈরি স্কেল উষ্ণতার পরিবর্তনে দৈর্ঘ্যের কোনোরূপ পরিবর্তন হয় না, ফলে এই স্কেলে মাপ নেওয়া সুবিধাজনক। তাহলে তোমাদের 2 নম্বরের কোশ্চেনের একটি থাকতে পারে যে ধাতব মিটার স্কেল অপেক্ষা, বা এই কোশ্চেনটি তোমরা যে প্রশ্ন বিচিত্রা প্র্যাকটিস করবে, প্রশ্ন বিচিত্রাতে এই কোশ্চেনটি খুব পাবে। নেক্সট পরবর্তী কোশ্চেন বা পরবর্তী যে টপিকটি নিয়ে আলোচনা করব, নেক্সট টপিক হচ্ছে যে রৈখিক স্কেলের সাহায্যে বক্ররেখার দৈর্ঘ্য পরিমাপ। শুধু সরাসরি হেডিংটা দিয়ে দিই, বক্ররেখা পরিমাপ। এখন তোমাদেরকে একটি ঠিক ঢেউ খেলানো এরকম একটা বস্তু বা যে কোনো কিছু দেওয়া হলো, আর তোমাকে স্কেলটি দিয়ে দেওয়া হলো। ওই স্কেলের সাহায্যে কিভাবে তুমি এই বক্ররেখার মানটি নির্ণয় করবে, দৈর্ঘ্যের মানটি। এটি 1, 2, 3, 4, 5, 6 এই স্কেল। তো এখানে আমরা কি করব, একটি আমাকে সুতো নিতে হবে। সুতোটিকে ঠিক এই বস্তুটির উপর দিয়ে খুব সুন্দরভাবে পটিয়ে নিতে হবে। ওকে, এর উপর দিয়ে, যাই হোক আমার একটু হয়তো এলোমেলো হয়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে এটা পটিয়ে নিতে হবে। ঠিক যেখানে বস্তুটি শেষ
ওই বস্তুটিকে, ওই সুতোটিকে আলাদা করতে হবে। সুতোটি আমাদের পাওয়া গেল, ঠিক এই সুতোটি। এই সুতোটিকে যখন আমরা স্ট্রেট করব, ঠিক এরকম একটা সুতো পেয়ে গেলাম। এবারে এই সাধারণ স্কেলের সাহায্যে এই সুতোটির দৈর্ঘ্য পরিমাপ করে নাও, তাহলে আমাদের ওই বক্ররেখার পরিমাপটি পাওয়া যাবে। এই কোশ্চেনটাও তোমাদের 2 নম্বরের জন্য দিয়ে থাকে। ওকে, এটিও তোমাদের এই যে এখানে খুব সুন্দর অল্প ভাষার মধ্যে দেওয়া রয়েছে। তোমরা বিভিন্ন বইয়ে দেখবে অনেক রকমই ভাষা দিয়ে অনেক লেন্থি করে দিয়েছে, কিন্তু এখানে খুব অল্প ভাষার মধ্যে তোমাদের তুলে ধরেছি। নেক্সট পরবর্তী কোশ্চেন হয় যে সাধারণ স্কেলের সাহায্যে বইয়ের একটি পাতার বেধ নির্ণয়। এবার এটা কীরকমই, আচ্ছা হেডিংটা দেওয়া যাক, বইয়ের পাতার বেধ নির্ণয়। এখন তোমাদের সামনে একটি বই রয়েছে, ওকে ধরে নাও এটি একটি বই, যাই হোক হয়নি তো তুমি একটু ম্যানেজ করে নিতে হবে। আচ্ছা, এখন এই বইয়ের মধ্যে অনেকগুলো পাতা রয়েছে। কিভাবে আমরা এই একটা পাতা বেধ নির্ণয় করব, বেধ বলতে মোটা কতটা। এখন এই যে উচ্চতাটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে হাইটটি, এই হাইটটিকে আমরা সাধারণ স্কেলের সাহায্যে পরিমাপ করতে পারবো। ধরলাম আমাদের ওই বেধটি হয়ে গেল 2 সেন্টিমিটার। ওকে, এখন এই বইটির মধ্যে পৃষ্ঠা দেওয়া রয়েছে, মানে পেজ, পিএজি, পেজ রয়েছে 100টি। তাহলে একটির কত হবে, এই 2 ভাজিতক 100, তাহলে পেয়ে গেলাম যে 0.02 সেন্টিমিটার। এটি হচ্ছে একটি বইয়ের জন্য বেধ। তাহলে তোমরা বুঝতে পারছো কিভাবে একটি বইয়ের বেধ নির্ণয় করতে হয়। তো তোমাদের প্রজেক্ট হিসাবে এরকমই তোমাদের কিছু কোশ্চেন দিয়ে দেয় যে এটা তোমরা প্র্যাকটিক্যাল খাতার মধ্যে ক্যালকুলেশন করে আনো যে একটি বইয়ের বেধ কিভাবে নির্ণয় করবে। ওকে, আর একটা কথা মনে রাখতে হবে, প্রত্যেকটা বইয়ের প্রথম এবং শেষ পাতা সামান্য মোটা থাকে, ওই পাতাটিকে বাদ দিয়ে আমাদের এই ক্যালকুলেশনটি করতে হবে। তো এই পুরো ব্যাপারটি তোমাদের এখানে তুলে ধরা হয়েছে। এই যে বইটির মোটা কভার বা মলাট বাদ দিয়ে বাকি অংশকে সাধারণ স্কেলের সাহায্যে বেধ মাপা হলো। ওকে, পাওয়া বেধকে বইয়ের পাতার সংখ্যা দিয়ে ভাগ করলে একটি পাতার বেধ পাওয়া যায়। ব্যাস, এই 2 থেকে 2.5 লাইনের মধ্যে তোমাদের অ্যান্সার রেডি। নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা যাব যে সাধারণ স্কেলের সাহায্যে, এই যে সাধারণ স্কেলের সাহায্যে একটি গোলাকার বস্তুর ব্যাস বা ব্যাসার্ধ নির্ণয়। কেমন জিনিসটা হচ্ছে, তাহলে আমাদের পয়েন্ট দেওয়া যাক যে গোলাকার বস্তুর ব্যাস বা ব্যাসার্ধ নির্ণয়। এই হচ্ছে আমাদের গোলাকার বস্তু। আচ্ছা 1 মিনিট, এই হচ্ছে বস্তুটিকে ধরলাম। তো এর কেন্দ্র রয়েছে কোথায়, ঠিক এই মিডিলে। এখন এই বৃত্তটির সাথে সাথে একটি সুতো নেওয়া হলো, ঠিক এই সুতোটি দিয়ে এই বৃত্তটিকে চারপাশে কভার করে মাপ করলাম। আমরা
কতবার মাপ করব? ধরি বৃত্তের পরিধির n বার মাপ নিলাম। ওকে, তাহলে এরকমই সুতো দিয়ে n বার মাপ নিয়েছি। এখন যতবার মাপ নিয়েছি প্রত্যেকটা মাপের মান আলাদা আলাদা এসেছে, আলাদাও আসতে পারে, একইও আসতে পারে। ধরলাম কোনোটাতে এসেছে যে 3 সেন্টিমিটার, কোনোটাতে এসেছে 2.8 সেন্টিমিটার, আবার কোনোটাতে এসেছে 3.2 সেন্টিমিটার, এরকমই আসতেই পারে। তাহলে কতবার মাপ নিয়েছি? n বার। এখন যতবার মাপ নিয়েছি প্রত্যেকটা মানকে আমরা যোগ করেছি, ঠিক আগে তোমাদের যেমনটি দেখিয়েছিলাম। তাহলে এখানে লিখি মানগুলিকে যোগ করে পাই কত? s। যে প্রত্যেকটা মান যোগ করে আমরা s পেয়েছি। এখন লিখতে পারি অতএব বস্তুর গড় পরিধি, তাহলে বস্তুটির পরিধি পেয়ে গেলাম। আচ্ছা, পরিধিকে আমরা x ধরলাম। তাহলে কিভাবে বের করব? যতবার যোগ করেছি যোগফল বাই যতবার মান নিয়েছি, এটি করলে আমরা পরিধি পেয়ে যাব। এখন আমাদের নির্ণয় করতে হবে ব্যাস বা ব্যাসার্ধ। আমরা যদি ব্যাসার্ধ নির্ণয় করি, বা যদি আমরা প্রথম ব্যাসটা নির্ণয় করিনি, ব্যাসের পরে তোমাদের ব্যাসার্ধটি দেখিয়ে দেব, খুব সহজ হয়ে যাবে। তাহলে ব্যাস, এখন গোলাকার বস্তুর ব্যাস নির্ণয় করব। তো গোলাকার বস্তুর ব্যাস নির্ণয়ের সূত্র কি? সূত্র হচ্ছে পরিধি সমান 2 পাই স্মল আর। এখানে স্মল আরটা কি? যে ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, মানে ঠিক এই কেন্দ্র থেকে এই পর্যন্ত এটি হচ্ছে স্মল আর। তাহলে পরিধিকে আমরা কি ধরেছি? যে পরিধি x, তাহলে আমরা এখানে x পুট করলাম সমান এই 2 এবং আর, এটা বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, পাইটাকে লিখে নিই। আমরা জানি যে ডি কি? ডি হচ্ছে ব্যাস সমান 2r, বা আমরা সরাসরিও করতে পারি, কোনো অসুবিধা নেই, পাই ইন্টু ডি। তাহলে ডি এর পরিবর্তে 2r, এই 2r হয়ে হলো ডি। এখন আমরা কার মান নির্ণয় করব? ব্যাস এর মান। ব্যাস হচ্ছে ডি, তাহলে লিখতে পারি ডি সমান এক্স বাই পাই। তাহলে এক্স বাই পাই এর মান কত? 22/7। এই 7টাকে নিচে না লিখে উপরে তুলে দিলাম। ওকে, এই যে তাহলে ডি এর মান কি হলো? এক্স মানে 7x/22। তাহলে এই সমীকরণে যখন আমরা যদি আমরা x এর মানটি বসিয়ে দেই, তাহলে আমরা ব্যাস ডি এর মান পেয়ে যাব। ওকে, তো যদি আমরা ব্যাসার্ধ নির্ণয় করি, তাহলে ব্যাস হচ্ছে 7x। আচ্ছা, এখানে 7xটা বাদ দাও। তো যদি আমরা ব্যাসার্ধ নির্ণয় করি, তাহলে ব্যাসার্ধের জন্য একবার একটু পয়েন্টটা করে দিই, যে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ আর এটি নির্ণয় করার জন্য যে সমীকরণটি পুট করব, ঠিক একই রকমের পরিধি সমান 2 পাই আর। পরিধি হচ্ছে x, 2 পাই আর। আর এর মান নির্ণয় করতে হবে r সমান
x/2 পাই। তো পাই এর মান হয়ে থাকে 22/7। তো 7টাকে উপরে তুলে দিচ্ছি, 7 অর্থাৎ দাঁড়াচ্ছে আমাদের r সমান 7x/22 ইন্টু 2 করলে 4, অর্থাৎ r সমান 7x/4। এই হচ্ছে আমাদের সমীকরণ। তো এই সমীকরণগুলো তোমাদের নেক্সট পেজে খুব সুন্দরভাবে তুলে ধরেছি। এই যে r সমান মানে ব্যাসার্ধ সমান 7x/44 এবং ব্যাস d সমান 7x/22। ওকে, এই হচ্ছে আমাদের সমীকরণ। এই হচ্ছে আমাদের দৈর্ঘ্য পরিমাপক যন্ত্রসমূহ হয়ে গেল। এরপরে আমরা শুরু করব যে সময় পরিমাপ মানে ঘড়ি সম্পর্কে আমরা জানব। ওকে, এখন তাহলে আমরা হেডিং করি যে সময় পরিমাপক। সময়ের পরিমাপ। ওকে, এখন সময়ের পরিমাপ করা হয় কিসের সাহায্যে? ঘড়ি। ঘড়ি যখন থেকে আবিষ্কার হয় তারপর থেকে যত টাইপের ঘড়ি আবিষ্কার হয়েছে ওই টাইপগুলোকে আমরা দুটি ভাগে ভাগ করব। প্রথম ভাগ আমরা এ দ্বারা চিহ্নিত করি, প্রাচীন সময় পরিমাপক ব্যবস্থা। প্রাচীন সময় পরিমাপক ব্যবস্থা, যার মধ্যে যেসব ঘড়িগুলো রয়েছে তাদের নাম বালি ঘড়ি, বালি ঘড়ি, সূর্য ঘড়ি এবং জল ঘড়ি বলে একটি রয়েছে, জল ঘড়ি ইত্যাদি। আরও বিভিন্ন ধরনের ঘড়ি রয়েছে। নেক্সট আমাদের দ্বিতীয়ত রয়েছে বিতে যে আধুনিক সময়, আধুনিক সময় পরিমাপক ব্যবস্থা। ওকে, তো যেমন রয়েছে রিস্ট ওয়াচ, রিস্ট ওয়াচ বা একে আমরা হাত ঘড়ি বলে থাকি। হাত ঘড়ি সাধারণত আমরা হাত ঘড়ি বলে থাকি, ওর ভালো নাম হচ্ছে রিস্ট ওয়াচ। ডিজিটাল ঘড়ি, ডিজিটাল ঘড়ি, এই ঘড়িটা এখন প্রায় হয়ে গেছে। এবং হচ্ছে কোয়ার্জ ঘড়ি। নেক্সট রয়েছে দোলন ঘড়ি, দোলন ঘড়ি। এই সব ঘড়ি আগে অতীত যুগে জমিদারদের বাড়িতে থাকতো। দেওয়াল ঘড়ি, দেওয়াল ঘড়ি এবং পারমাণবিক ঘড়ি, পারমাণবিক ঘড়ি বা একে আমরা সিজিয়াম ঘড়ি বলে থাকি, সিজিয়াম ঘড়ি। নেক্সট রয়েছে স্টপ ওয়াচ, স্টপ ওয়াচ এবং মেট্রোনাম, মেট্রোনাম। এছাড়া রয়েছে কোনোমিটার ঘড়ি, কোনোমিটার ঘড়ি। তো এই ঘড়িগুলোকে একটু ভালোভাবে একটু জানার চেষ্টা করব কি কি রয়েছে। তো বালি ঘড়ি দিয়ে আমরা প্রথম শুরু করি। বালি ঘড়ি, বালি ঘড়ি এগুলো হচ্ছে এর মধ্যে বালি অবস্থান করে, তোমাদের চিত্রটাকে দেখাবো, তোমরাও দেখেছো। আর এই বালি ঘড়ির আর এক নাম হচ্ছে আওয়ার গ্লাস। এটি
আওয়ার গ্লাস নামে পরিচিত। ওকে, বালি ঘড়ি। তো বালি ঘড়িটাকে কীরকমই দেখতে, এই হচ্ছে আমরা যেটা আলোচনা করতে, এই যে বালি ঘড়ি, এই যে এটি হচ্ছে বালি ঘড়ি। নেক্সট এটি রয়েছে সূর্য ঘড়ি, আমাদের সূর্য ঘড়ি। এটি রয়েছে দোলন ঘড়ি। এই তিনটি তোমরা দেখেছো, আর সূর্য ঘড়ি সম্পর্কে তোমরা তো ডিটেলসে ভূগোলে জেনে এসেছো নিচু ক্লাসে, কোনো অসুবিধা নেই। ওকে, এই হচ্ছে বালি ঘড়ি। নেক্সট আমরা পরবর্তী দেখব যে সূর্য ঘড়ি। এই সূর্য ঘড়ি হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে প্রাচীন ঘড়ি। পৃথিবীর মধ্যে প্রাচীন ঘড়ি হচ্ছে আমাদের সূর্য ঘড়ি। নেক্সট রিস্ট ওয়াচটা বা হাত ঘড়ি, যেটা তোমাদের কি প্রত্যেকের কাছেই রয়েছে, তাই ওই ঘড়িটির আর চিত্রটা তোমাদের সামনে তুলে ধরিনি। এই রিস্ট ঘড়ি বা রিস্ট ওয়াচ বলা হয়, বা হাত ঘড়ি। আচ্ছা, এই ঘড়ির সাহায্যে, কালারটা একটু নিয়ে নিই, এই ঘড়ির সাহায্যে সর্বনিম্ন 1 সেকেন্ড ও ঊর্ধ্বসীমা 1 ঘন্টা পরিমাপ করা হয়। আর এই ঘড়িটি দোলন ঘড়ি, যেটা তোমাদের চিত্র দেখালাম, ওই দোলন ঘড়ির থেকে এই রিস্ট ওয়াচ বা হাত ঘড়ি অনেক সুবিধা। তাহলে এখানে লিখতে পারি দোলন ঘড়ি অপেক্ষা সুবিধা। নেক্সট শুরু করব ডিজিটাল ঘড়ি। ওকে, ডিজিটাল ঘড়ি কি বলছে, যে এই ঘড়ির দ্বারা 0.01 সেকেন্ড পরিমাপ সম্ভব। ওকে, এই ডিজিটাল ঘড়ির দ্বারা। নেক্সট আমরা করব দোলন ঘড়ি। এই ঘড়িটি বিজ্ঞানী গ্যালিলিও আবিষ্কার করেন। আর এটি হচ্ছে প্রথম আধুনিক ঘড়ির মধ্যে এটি প্রথম। তাহলে লিখতে পারি প্রথম আধুনিক ঘড়ি। ওকে, তো তোমাদের যে ঘড়িগুলো এখন করালাম, তো এগুলো চিত্র তোমাদের দেখিয়ে দিয়েছি এখানে। এই যে বালি ঘড়ি, দোলন ঘড়ি, আর সূর্য ঘড়ি, আর হাত ঘড়ি, ডিজিটাল ঘড়ি, এগুলো তো তোমরা জানোই। নেক্সট আমরা যেটি শুরু করব যে সিজিয়াম ঘড়ি। তাহলে এখানে লিখছি সিজিয়াম ঘড়ি, বা একে আমরা কি ঘড়ি বলি, যে পারমাণবিক ঘড়ি। এই ঘড়ির কাজ, এটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে চৌম্বক ক্ষেত্রের
মধ্যে সিজিয়াম সিএস, যার পারমাণবিক ভর রয়েছে 133। এই সিজিয়াম 133 পরমাণুর কম্পনের দ্বারা সময় পরিমাপ হয়। ওকে, তাই আমরা এই ঘড়িকে সিজিয়াম ঘড়ি বলি। আর এই ঘড়িটি 6000 বছরে 1 সেকেন্ডের ত্রুটি লক্ষ্য করা যায়। 6 বছরে 1 সেকেন্ড। আর আমরা যেসব ঘড়ি ব্যবহার করি, এক্ষুনি দেখছি 6টা বেজেছে, যদি ঘড়িতে একটু ব্যাটারি স্লো থাকে তাহলে সেটি হয়ে গেল, যেমন খুশি হয়ে যেতে পারে, ঘড়ি বন্ধ হয়ে যেতে পারে, না হলে ঘড়ি অবিরত চলতে চলতে হয়তো 1-2 সেকেন্ড পার্থক্য তো থাকেই। ওকে, আর এই ঘড়িটি বিজ্ঞানীরা গবেষণার কাজে ব্যবহার করে, যাতে কম সময়ের ত্রুটি থাকে। 6000 বছরে 1 সেকেন্ড, মানে বুঝতে পারছো কতগুলো পুরুষ যাচ্ছে। বলে না, 1 পুরুষ 2 পুরুষ, 1 পুরুষকে আমরা 100 বছর ধরে থাকি, তাহলে এরকমই 60 পুরুষ। ওকে, তোমার দাদু, তার দাদু, মানে তার বাবা এরকম করে করে 60 জন। তাহলে এখানে লিখতে পারি যে বিজ্ঞানীরা গবেষণার কাজে ব্যবহার করেন। গবেষণার কাজে ব্যবহার করে। আচ্ছা, এই ঘড়িটা কেমন সেটা তোমাদের একটু দেখাই। এই যে ঘড়িটা দেখছো, এ শুধু ঘড়ি নয়, একটা পুরো রুম। এই যে ঘড়ি লম্বা করে একটা নলের মতো, কত বড় ঘড়ি। এটি হচ্ছে ঘড়ি। আর এটিকে আর একভাবে স্ট্রাকচারভাবে দেখা যায়। এই যে এটি হচ্ছে সিজিয়াম ঘড়ির স্ট্রাকচার। ওকে, নেক্সট পরবর্তী যাচ্ছি যে স্টপ ওয়াচ। স্টপ ওয়াচ বা একে আমরা বিরাম ঘড়ি বলে থাকি। বিরাম ঘড়ি। আচ্ছা, এখানে আমরা এই স্টপ ওয়াচ বা বিরাম ঘড়িকে নিজের সুবিধা মতো চালু ও বন্ধ করা যায়। তাহলে লিখতে পারি যে নিজের সুবিধা মতো চালু ও বন্ধ করা যায়। নেক্সট দ্বিতীয় আমরা বলতে পারি নির্ভুলভাবে, এখানে এই ঘড়ির সাহায্যে নির্ভুলভাবে 1/10 বা একে আমরা বলতে পারি 0.1 সেকেন্ড পরিমাপ করা যায়। পরিমাপ সম্ভব হয়ে থাকে। নেক্সট 3 নম্বর পয়েন্ট, এই ঘড়ি সাধারণত দৌড়, কুইজ ও সাঁতার প্রতিযোগিতাতে টাইম পরিমাপের জন্য ব্যবহার করা হয়। যোগিতায় ব্যবহার হয়। স্টপ ওয়াচ নিশ্চয়ই তোমরা দেখেছো, এই যে স্টপ ওয়াচ। ওকে, নেক্সট পরবর্তী আমরা আলোচনা করব মেট্রোনম। ওকে, তাহলে পয়েন্টটা দেওয়া যাক।
মেট্রোনাম। মেট্রোনাম সম্পর্কে কি বলছে? এই ঘড়ির সাহায্যে নির্ভুলভাবে 10⁻⁻6 সেকেন্ড পরিমাপ সম্ভব। নেক্সট, এই মেট্রোনাম 10⁻⁻6 বলতে একে আমরা লিখতে পারি বা 0.0000001 সেকেন্ড। খুব কম সময়কেও পরিমাপ করে, তাই এটি উপগ্রহ উৎক্ষেপণে সময় পরিমাপের জন্য ব্যবহার হয়, সময় নির্ণয় করা হয়। ওকে, এই ঘড়িটি চিত্র তুলে ধরেছি। এই যে এটি হচ্ছে যে মেট্রোনাম। আর এই ঘড়িটিকে একটু দেখে নাও, এটা আমরা এক্ষুনি শুরু করছি যে কোনো মিটার। ওকে, যেটা তোমরা ক্লাস 9 মানে তোমাদের এই 9 জিওগ্রাফিতে একেবারে প্রথম চ্যাপ্টারের মধ্যে কোনো মিটার সম্পর্কে দেওয়া রয়েছে। ওকে, আচ্ছা, এখন তাহলে আমরা শুরু করছি যে কোনো মিটার। কোনো মিটার সম্পর্কে কি বলছে? এটি সঠিকভাবে গ্রিনিচের সময় নির্দেশ দেয়। তাহলে লিখতে পারি যে গ্রিনিচের সময় নির্ধারণ করা হয়। গ্রিনিচ হচ্ছে একটি স্থান, আর গ্রিনিচের সময় কিভাবে নির্ণয় করা হয় এই সব সম্পর্কে তোমরা ওই জিওগ্রাফি চ্যাপ্টারেই একেবারে ফার্স্ট চ্যাপ্টারে তোমরা পেয়ে যাবে। ওকে, নেক্সট, এর উপর নির্ভর করে বা এর ভিত্তিতে নির্ভর করে অন্য ঘড়ির সময় ঠিক করা হয় বা নির্ধারণ করা হয়। অন্য ঘড়ির সময় নির্ধারণ করা হয়। আমরা এখন স্মার্টফোন ব্যবহার করছি, এখানে অটোমেটিক্যালি টাইম অলরেডি দেওয়া রয়েছে, এখানে টাইম সেটিংয়ের কোনো প্রয়োজন নেই। কিন্তু এখনো পর্যন্ত বা এর আগে যেসব কিপ্যাড ফোনগুলো ব্যবহার হতো, ওতে সময় নির্ধারণ করা হতো। তো ওই সময় বা আমাদের বাড়িতে দেওয়ালে যেসব ঘড়ি থাকে সেই সব ঘড়ির সময় আমরা এই স্মার্টফোন থেকে নির্ণয় করতে পারি। আর এই স্মার্টফোনে যে টাইমটা দেওয়া হয়ে থাকে এটা হচ্ছে এই কোনো মিটারের ঘড়ি থেকেই নির্ধারণ করে এখানে সেটিং করা হয়। ওকে, এই ছিল আমাদের সময় পরিমাপক। এরপরে আমরা শুরু করব যে আয়তন পরিমাপক। ওকে, তাহলে আমরা দৈর্ঘ্য এবং সময় পরিমাপক কমপ্লিট করলাম চিত্র সহযোগে খুব সুন্দরভাবে বোঝানোর পর। আচ্ছা, এখন আমরা শুরু করব আয়তন পরিমাপক। তাহলে হেডিংটা হচ্ছে আয়তনের পরিমাপ। ওকে, আয়তন। একটি তরলের আয়তন নির্ধারণের জন্য আমাদের কিসের প্রয়োজন? একটি চোঙের প্রয়োজন হয়ে থাকে। চোঙের সাহায্যে আয়তন পরিমাপ হয়। চোঙটা কীরকম? তোমাদের এই যে চোঙ। ওকে, এই যে চোঙের সাহায্যে আমরা আয়তন পরিমাপ করে থাকি, এই যে চোঙ। ওকে, এই চোঙের কথাই এখানে বলছে।
এই যে চোঙটি, এটা কাঁচেরও তৈরি হয় এবং একটা পরিষ্কার স্বচ্ছ প্লাস্টিকেরও তৈরি হয়ে থাকে। তো আমরা যে প্রথমে স্কেল পড়ে এসেছিলাম, ঠিক এই চোঙের গায়ে স্কেলেরই মতো দাগ দেওয়া রয়েছে। এই যে 10 দেওয়া রয়েছে, এটা হচ্ছে 10 ml, 20 ml, 30 ml, মানে মিলিলিটার, যেটা আমরা আয়তন একক পরিমাপে আমরা আগের ক্লাসগুলোতে জেনে এসেছি। এই হচ্ছে আমাদের চোঙ। এখন এই চোঙের সাহায্যে তরল কিভাবে নির্ণয় করা হয়। এখন এই তরলের সাহায্যে আমরা কিভাবে, মানে তরল বলছি সরি, এই চোঙের সাহায্যে কিভাবে একটি তরলের আয়তন পরিমাপ হয় সে সম্পর্কে আমরা জানব। তাহলে এখানে লিখলাম যে তরলের আয়তন নির্ণয়। ওকে, তো প্রথমত আমাদের একটা শুকনো একটা চোঙ নিতে হবে। তাহলে দেওয়া যাক একটি শুকনো চোঙের প্রয়োজন। ওকে, আর শুকনো বানানটা বোধহয় ভুল হয়ে গিয়েছে, এটা একটু ক্লিয়ার করে দিই। তাহলে একটি চোঙ নেওয়া হলো, ধরলাম এই চোঙটি নিয়েছি। ওকে, এখন যে তরলটি পরিমাপ করব সেই তরলটি এই পাত্রের মধ্যে রয়েছে। এই পাত্রে যে তরলটি রয়েছে সেই তরলটি কতটা তরল আমরা জানি না। ওই তরলটিকে এই চোঙের মধ্যে ঢেলে দেওয়া হলো। এখন এই চোঙের মধ্যে দাগ দেওয়া রয়েছে 1 2 3 4 করে 10 20 30 পর্যন্ত দেওয়া রয়েছে। ওকে, ধরলাম 10 20 30, এই 10 থেকে 20-র মধ্যে ছোট ছোট আরও 10টি রেখা রয়েছে, যেমন তোমরা স্কেলে জেনে এসেছো। এখন যদি এই তরলটি জল হয় তাহলে এর অবতল পৃষ্ঠ নেওয়া হবে। যেমন ধরো কেমন ব্যাপারটি হয়, তোমরা যে কোনো স্থানে যদি ডপারের মাধ্যমে এক ঠোপা জল ফেলে দেওয়া হয়, সেই জলটি দেখবে ঠিক এরকমই একটু উঁচু হয়ে অবস্থান আছে। ওকে, এখন জলের ক্ষেত্রে আমরা এই অবতল পৃষ্ঠটা, ধরো ফোঁটাটিকে বড় করে রাখলে এই হচ্ছে ফোঁটা, এই উপরের অংশটি হচ্ছে উত্তল, এটি হচ্ছে উত্তল, আর নিচের যে অংশটি এটি হচ্ছে অবতল পৃষ্ঠ, অবতল। তাহলে যখন এই চোঙের মধ্যে জলকে পূর্ণ করা হবে তখন ঠিক এটি এভাবে গঠন করবে। জলের ক্ষেত্রে আমরা এই নিচের অংশটিকে পরিমাপ করব এবং পারদ, এই তরলের ক্ষেত্রে এই যে উপরের অংশটি রয়েছে উপরের অংশটিকে আমরা নির্ণয় করব। আশা করছি বুঝতে পারছো। তাহলে এই স্থানটিকে এখানে নিচে বড় করে দেখানো হলো। তাহলে এখানে আমরা লিখতে পারি যেসব তরলের উপরিতল উত্তল, যেসব তরলের উপরিতল উত্তল যেমন পারদ, তাদের উত্তল পৃষ্ঠ, তাদের উত্তল পৃষ্ঠ ও যাদের উপরিতল অবতল, তাদের অবতল পৃষ্ঠের মান নেওয়া
হয়। এই মানটি হলো তরলের আয়তন। ওকে, আশা করছি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। তো ওই তরলটিকে এই চোঙের মধ্যে দিয়ে দিতে হবে আর ওখান থেকে সরাসরি মানটিকে নিয়ে নিতে হবে। এই হচ্ছে আমাদের তরলের আয়তন মাপক কাজ। এখন এখানে কিছু সতর্কতা রয়েছে, কিছু জিনিসের থেকে সাবধানে আমাদের থাকতে হবে। সেই সতর্কতাটা কি? সতর্কতা, প্রথম সতর্কতা হচ্ছে যখন চোঙে তরলটিকে ঢালা হবে তখন ওই তরলটি চোঙের বাইরে যেন না পড়ে। ওকে, ধরো এই চোঙের মধ্যে তরলটিকে ঢালতে ঢালতে চোঙেও কিছুটা এলো আর তরল হয়তো চোঙের গা বেয়ে পড়ে গেল নিচে, এটি যেন না হয়। তাহলে লিখলাম চোঙের বাইরে তরল যেন না পড়ে। নেক্সট, পরবর্তী, চোঙের ভেতরে যেন বুদবুদ না থাকে। চোঙের ভেতর বুদবুদ যেন না থাকে। দেখবে এই চোঙের মধ্যে বা যে কোনো বোতলের মধ্যে তোমরা যখন স্কুল যাবে, বোতলের মধ্যে জল ভর্তি করলে ওই বোতলের গা বরাবর ছোট ছোট বুদবুদ থেকে যায়। দেখবে যখন ডাক্তার ইঞ্জেকশান দেয়, ইঞ্জেকশানের মধ্যে যখন ওষুধটিকে প্রবেশ করায় তখন ওই ইঞ্জেকশানের সাইডে ছোট ছোট বুদবুদ থেকে যায়, তাই আঙুল দিয়ে ওটিকে ধাক্কা মেরে বুদবুদটাকে সরিয়ে দেয়। ওকে, ঠিক এই জিনিসটাও লক্ষ্য করতে হবে যে ওই বুদবুদ যেন না থাকে। 3 নম্বর পয়েন্ট কি? যে পাঠ নেওয়ার সময় লম্বন ত্রুটি যেন না হয়। পাঠ নেওয়ার সময় লম্বন ত্রুটি যেন না থাকে। লম্বন ত্রুটি কি? আজকেই প্রথমেই একবারে করিয়েছি, যখন তরলটির মান নেব যেখানে সেই সোজাসুজি চোখটিকে আমাদের রাখতে হবে, এটি হচ্ছে লম্বন ত্রুটি। আর এটি নিয়ে কিছু বলছি না। আচ্ছা, এরপরে নেক্সট 4 নম্বর রয়েছে কম তরলকে পরিমাপের জন্য, কম তরল পরিমাপের জন্য ছোট চোঙ ব্যবহার করতে হবে। ওকে, ছোট চোঙ ব্যবহার করতে হবে। আমরা যদি বাজারে অল্প কিছু জিনিস কিনতে যাই তাহলে ছোট ব্যাগ নিয়ে যাব, আর যদি অনেক কিছু জিনিস কিনে আনতে যাই তাহলে আমাদের বড় ব্যাগ নিয়ে যেতে হবে। ঠিক জিনিসটা সেরকমই, অল্প জল পরিমাপ করব, ছোট চোঙ হলে আমাদের কাজ মিটে যাবে। আর বড় তরল পরিমাপ করার জন্য বড় চোঙ নিতে হবে। এটি হচ্ছে আমাদের এই চোঙের সাহায্যে তরলের আয়তন মাপা হয় কিভাবে সেটা আমরা জানলাম। এখন এখানে আমাদের বিশেষ একটা তথ্য মনে রাখতে হবে যে কোনো পাত্রের আয়তন, কোনো পাত্রের আয়তন সমান পাত্রে অবস্থিত জলের আয়তন সমান হয়ে থাকে। ওকে, এই কথাটি মনে রাখতে হবে। যেমন ব্যাপারটাই ধরো, এই যে চোঙটি, চোঙের মধ্যে জল পরিপূর্ণ রয়েছে এই পর্যন্ত,
তাহলে এই যে চোঙটি, এই চোঙের আয়তন এবং এই চোঙের মধ্যে যে জলটি রয়েছে ওই জলের আয়তন, দুইজনের আয়তন সমান। যদি ওই তরলটিকে এই চোঙের একেবারে ভরপুর করে দেওয়া যায়, তাহলে এই চোঙটির আয়তন এবং এই চোঙের মধ্যে যে জলটি রয়েছে জলের আয়তন দুজনেরই সমান হয়। তো আজকের এই ক্লাসের মধ্যে এই যে সূত্রটি পড়লাম এটি মনে রাখতে হবে। আমরা আগামী বা পরশুকার যে ক্লাসগুলো করব সেখানে কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। ওই ম্যাথের জন্য এই সমীকরণটি আমাদের কাজে দেবে। তো আমাদের প্রায় 1 ঘন্টা 5 মিনিট হয়ে গিয়েছে। তো আর বিশেষ কিছু টপিক নেই, আমাদেরকে মোটামুটি আর দুটো টপিক রয়েছে। আচ্ছা, তো টপিকগুলো কি কি? এই যে আয়তন মাপক চোঙের সাহায্যে অসম আকৃতির বস্তুর আয়তন নির্ণয়, এবং আর একটি রয়েছে স্টপওয়াচের সাহায্যে জল পড়ার হার নির্ণয় করতে হবে। এই দুটো টপিক আমাদের রয়ে গিয়েছে। আচ্ছা, এই দুটো টপিক আমরা এখন আলোচনা করে নিই, তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখানে পয়েন্ট দেওয়া যাক। অসম আকৃতির আয়তন নির্ণয়। এখন ব্যাপারটা কি হচ্ছে তোমাদের একটু বুঝিয়ে বলি। এই হচ্ছে একটি অসম আকৃতি বস্তু। এই বস্তুটির আমরা আয়তন কিভাবে নির্ণয় করব, ওকে, এটা নিয়েই আমরা এখন আলোচনা করব। তো সহজভাবে আগে তোমাদের বুঝিয়ে দিই ব্যাপারটা। এই হচ্ছে আমাদের চোঙ। আগে আমাদের চোঙের মধ্যে ধরলাম 20 ml 20 ml জল নিয়ে নেওয়া হয়েছে। এই যে জলটি রয়েছে কত, 20 ml, একে আমরা V1 দিলাম। তাহলে লিখে নেই যে V1 সমান 20 ml। তারপর এই অসম আকৃতির বস্তুটিকে নিয়ে এই চোঙের মধ্যে নিমজ্জিত করলাম। তাহলে এই বস্তুটি তলদেশের মধ্যে পৌঁছে গেল। বস্তুটিকে নিমজ্জিত করার পর এই তরলটি কিছুটা উপচে উঠল। যেমন আমরা সেই ছোটোবেলায় গল্প শুনেছিলাম, কাককে তৃষ্ণা পেয়েছিল, সেই কাক কী করলো, একটি মাটির কলসির মধ্যে সামান্য জল ছিল, সেই কলসির মধ্যে কিছু পাথরের টুকরোকে নিয়ে ফেলে দিল। তার ফলে কী হলো, জলটি উপর দিকে উঠে এলো। ঠিক গল্পটা সেরকমই এখানে হচ্ছে। ওই টুকরোটি দেওয়ার ফলে তরলটি পৌঁছে গেল কত, ধরলাম 25 ml। 25 ml, এটির মান হচ্ছে V2। তাহলে এই টুকরোটির আয়তন কত? অতএব টুকরোর আয়তন যে V2 মাইনাস V1, V2 কত, 25 ml, মাইনাস V1 কত, 20 ml, অর্থাৎ মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি 5 ml। তাহলে ওই অসম আকৃতির আয়তনটা কত হলো, 5 ml। তো এই অসম আকৃতির আয়তন নির্ণয় কিভাবে করতে হয় আশা করছি তোমরা বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। তো এখানে সমীকরণটা তাহলে কি হচ্ছে, এই যে V2 মাইনাস V1, এটি হচ্ছে আমাদের সমীকরণ। V2টা কি, এখানে আরও একবার লিখে দিই তোমাদের। V1 চোঙে অবস্থিত তরলের আয়তন,
V2 অসম আকৃতির বস্তু চোঙে নিমজ্জিত করার পর নতুন আয়তন। ওকে, আশা করছি এই পর্যন্ত কোনো সমস্যা নেই। নেক্সট, পরবর্তী স্টেপ। আচ্ছা, এটা যদি তোমাদের পরীক্ষাতে পড়ে কিভাবে তোমরা লিখবে, এই যে মাত্র ছোট ছোট 4টি পয়েন্টের মাধ্যমে তোমাদের ওই ব্যাপারটি এখানে ভাষার মধ্যে তুলে ধরা হয়েছে। ওকে, একটু দেখে নিও। এই যে V2 মাইনাস V1 সমীকরণটি দেওয়া হলো। নেক্সট আমরা করব এই চোঙ এবং স্টপ ওয়াচের দ্বারা কল থেকে জল পড়ার হার। হেডিং হচ্ছে চোঙ ও স্টপ ওয়াচের দ্বারা কল থেকে জল পড়ার হার। ধরলাম এই একটি কল রয়েছে, মানে কল বলতে ট্যাপ ধরো, এই হচ্ছে ট্যাপ। ওকে, এখানে প্যাঁচ রয়েছে একটি, এখান থেকে জল পড়ছে। এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এখান থেকে জল পড়ছে। তো এখন জল পড়ছে না, কলটি বন্ধই রয়েছে। এদিকে আমি ঘড়ি নিয়ে নিয়েছি, স্টপ ওয়াচ, যেই স্টপ ওয়াচ সম্পর্কে আমরা জেনে এলাম। তো এই স্টপ ওয়াচটিকে অন করলাম এবং জল পড়াও শুরু হলো। আর নিচে একটি চোঙের সাহায্যে আমি ওই জলটিকে সঞ্চয় করছি। এই জলটিকে সঞ্চয় করছি। জলটি আমরা ধরলাম যে 5 সেকেন্ড বা সময়টিকে আমরা ধরে নিলাম যে টি। 5 সেকেন্ড ধরে এই চোঙের মধ্যে জল সঞ্চয় হয়েছে যে 10 ml। ওকে, একে আমরা ভি দ্বারা চিহ্নিত করলাম। এই স্টপ ওয়াচটিকে অফ করা হলো কতক্ষণ পর? 5 সেকেন্ড পর, এবং 5 সেকেন্ডের মধ্যে জল পড়েছে ট্যাপ থেকে যে 10 ml, যাকে আমরা ভি ধরেছি। এখন এই জলের আয়তন ভি বাই নির্দিষ্ট সময় টি। তাহলে আয়তনটা কত হয়েছে? 10, আর নির্দিষ্ট সময় হয়েছে 5। ওকে, এটা হচ্ছে ml, এটা হচ্ছে s, এটা হচ্ছে সেকেন্ডের s। তাহলে 5 দিয়ে দিলে 5 2 10, তাহলে 2 ml পার সেকেন্ড। এটি হচ্ছে আমাদের ওই কল থেকে জল পড়ার হার। তাহলে অতএব আমরা লিখতে পারি যে কল থেকে জল পড়ার হার সমান 2 ml পার সেকেন্ড। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আর আমাদের সূত্রটা তাহলে কি হলো? এই যে জলের আয়তন ভি সমান নির্দিষ্ট সময় টি। ওকে, আশা করছি বোঝা গিয়েছে। এই পর্যন্ত কোনো সমস্যা নেই। তোমাদের প্রত্যেকটা জিনিস যেখানে ম্যাথমেটিক্যালের ভাবে বোঝানোর দরকার
বা যেটা তোমরা সহজভাবে বুঝতে পারবে সেভাবেই তোমাদেরকে বোঝানো হয়েছে। এই যে তোমাদের সমীকরণটি খুব অল্প ভাষার মাধ্যমেই তুলে ধরেছি, বইয়েও এত কম ভাষা দিয়ে করেনি, যেটা না করলে নয় সেটাই তোমাদের করেছি যাতে তোমাদের ওপর চাপটা কম হয় এবং যাতে তোমরা খুব এমন কিছু ভাষা প্রয়োগ করতে হবে যেটা কম ভাষার মধ্যে তোমরা বুঝতে পারো। এই হচ্ছে সেই সমীকরণ, আর তার আগের সমীকরণটি এটি। তো এইভাবেই তোমাদের পরীক্ষাতে কোশ্চেন দিয়ে থাকে, পরীক্ষাতে হয়তো কোশ্চেন দিয়ে দিল। তো এই যে দুটো সূত্র পড়লাম, এই সূত্র থেকে কিন্তু ম্যাথ আসে না সরাসরি, 3-4 রকমই সূত্র মিশিয়ে ম্যাথ আসে। তো কীরকমই ম্যাথ আসে সেটা আমরা আগামীকাল আলোচনা করব। এখানে তো পরীক্ষাতে প্রশ্ন দিয়ে দিল যে আয়তন মাপক চোঙ ও স্টপওয়াচের সাহায্যে কল থেকে জল পড়ার হার কিভাবে নির্ণয় করবে, কিভাবে নির্ণয় করবে এই 3টি পয়েন্টের সাহায্যে এই সূত্রটি লিখে দিতে হবে। ওকে, এইভাবেই তোমাদের পরীক্ষাতে কোশ্চেনগুলো আসে। তো আজকের টপিকে আমরা যেগুলো তুলে ধরেছিলাম সেগুলো আমরা এই পর্যন্ত কমপ্লিট করেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলো না, যেটা তোমাদের প্রত্যেকটা ক্লাসেই বলে থাকি। আবার আজকেও বলছি, যারা নতুন এসেছো তাদের জন্য আমরা এখন যে ক্লাসটি কমপ্লিট করলাম, হ্যান্ডরাইটিং নোট এবং এই ক্লাস নোটটি যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ওখানে জয়েন্ট হয়ে গিয়েও প্রতিনিয়ত ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পরেই তোমাদের পিডিএফটা আপলোড করা হয়। এটা হচ্ছে গ্রুপের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যে আজকে যে ক্লাসটি হলো, এই ক্লাস থেকে বিশেষ কিছু ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন কম্পিউটার বেসিক যেমন পরীক্ষা হয়ে থাকে তেমনই তোমাদের ওই গ্রুপে আপলোড করা হবে, তোমরা ওখানে শুধু মার্ক করবে। ওকে, তো আর একটা কথা, যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে প্লে লিস্ট রয়েছে, ওখানে ক্লিক করে তোমরা বাকি ক্লাসগুলো জয়েন করতে পারো। আর বিশেষ একটা সময় বাড়াবো না, সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।